প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ কুমার মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। আজকের এই সেশনে আমি হিসাব বিজ্ঞান বিভাগ সম্মান চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর অ্যাকাউন্টিং প্রসেস ফর অ্যামালগামেশন, অ্যাবজর্পশন অ্যান্ড এক্সটার্নাল রিকনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। Learning outcomes. At the end of this session, you will be able to explain the concept of amalgamation, absorption, and reconstruction. You will be also explain the accounting process of amalgamation, absorption, and external reconstruction. So, এখন দেখা যাক পরবর্তী ধাপগুলো। প্রথমে আলোচনায় আসি অ্যামালগামেশন বা মার্জার, বাংলা হচ্ছে একত্রিতকরণ। একত্রিতকরণটা কি? বলছে একই জাতীয় ব্যবসায় নিযুক্ত দুই বা ততোধিক কোম্পানি চুক্তির ভিত্তিতে একত্রিত হয়ে একটি বৃহৎ ব্যবসায় পরিচালনার জন্য সম্পূর্ণ নতুন একটি কোম্পানি গঠন করাকে একত্রিতকরণ বা অ্যামালগামেশন অবলিক মার্জার বলে। এখানে আমাদেরকে একটু বুঝতে হবে, আমরা যে ব্যবসায়িক সমাবেশ নিয়ে আলোচনা করেছিলাম গত সেশনে, সেই ব্যবসায়িক সমাবেশের ভিতরে একটি অংশ ছিল হচ্ছে কনসলিডেশন। এই কনসলিডেশনের পূর্ণ কনসলিডেশন বা ফুললি কমপ্লিট কনসলিডেশনের একটা ফরম্যাট হচ্ছে অ্যামালগামেশন, যেটাকে আমরা বলছি একত্রিতকরণ। তো অ্যামালগামেশন যে প্রসেস, এই প্রসেসে যেটি সংগঠিত হয়ে থাকে তা হচ্ছে দুটি কোম্পানি, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দুটি কোম্পানি তাদের নিজেদের স্বার্থে চুক্তির ভিত্তিতে এক হবে। এখানে লক্ষ্য করার বিষয়, দুটি কোম্পানি এক হয়ে সম্পূর্ণরূপে বিদ্যমান দুটি কোম্পানি বিলুপ্ত হয়ে নতুন একটি কোম্পানিতে পরিণত হবে। এটাকে আমরা বলছি অ্যামালগামেশন। অর্থাৎ চিত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি দুটি যোগ হয়ে নতুন একটি কোম্পানি জেড কোম্পানি গঠিত হলো। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যামালগামেশন বা একত্রিতকরণ। এবং এখানে শর্ত থাকে পুরাতন দুটি কোম্পানির বিলুপ্তি ঘটবে এবং দুটো কোম্পানি মিলে সম্পূর্ণ নতুন নামে একটি কোম্পানির সৃষ্টি হবে। এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অ্যামালগামেশন। পরবর্তীটি হচ্ছে অ্যাকুইজিশন বা অ্যাবজর্পশন, বাংলা গ্রসন বলে। বলছে একটি বৃহৎ কোম্পানি কর্তৃক সমজাতীয় অপেক্ষাকৃত ক্ষুদ্রায়তন এক বা একাধিক কোম্পানি ক্রয় করাকে গ্রসন বলে। বলছে একটি বৃহৎ কোম্পানি ক্ষুদ্রায়তন, সেই কোম্পানির চেয়ে ছোট এক বা একাধিক কোম্পানিকে ক্রয় করে নিলে সেটাকে আমরা গ্রসন বলছি। এখন প্রশ্ন হচ্ছে গ্রসন আর অ্যামালগামেশনের ভিতরে পার্থক্য কি একত্রিতকরণের মধ্যে? এক্ষেত্রে বিক্রেতা কোম্পানির অবসান ঘটে এবং ক্রেতা কোম্পানি বিক্রেতা কোম্পানিকে চুক্তি মোতাবেক ক্রয় প্রতিদান করে। অর্থাৎ দুটি কোম্পানি বা দুই বা ততোধিক কোম্পানি এখানে এক হবে ঠিকই, কিন্তু সবগুলো কোম্পানি বিলুপ্ত হবে না। বৃহদায়তন কোম্পানি যেটি বড় কোম্পানি, সেই বড় কোম্পানিটা টিকে থাকবে এবং বাকি কোম্পানিগুলো ক্ষুদ্রায়তন বা ছোট কোম্পানিগুলো কি হবে, বিলুপ্ত হয়ে যাবে। এক্ষেত্রে অনেকটা অনেকটা বিজনেস পার্সেজের মতোই, কিন্তু ওক্ষেত্রে বিজনেস পার্সেজের ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে কোনো বিদ্যমান কোম্পানি বা নতুন কোম্পানি এক মালিকানা কারবার বা অংশীদারি কারবার ক্রয় করে। আর অ্যাকুইজিশনের ক্ষেত্রে একটি বৃহৎ কোম্পানি অন্য ছোট কোম্পানিকে ক্রয় করে নেয় এবং এর ফলে ছোট কোম্পানিগুলোর বিলুপ্ত ঘটে এবং বড় কোম্পানি সকল দায় এবং সম্পত্তি নিয়ে টিকে থাকে। তো এখানে আমরা চিত্রের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে, এক্স এবং কোম্পানি দুইটা এক হয়েছে, কিন্তু দুইটি এক হওয়ার পরে এক্স কোম্পানির অর্থাৎ বড় কোম্পানিটা আরো বড় হয়েছে। এই যে প্রক্রিয়া, এটাকে আমরা বলছি
অ্যাবজর্পশন বা গ্রোশন। অর্থাৎ বড় কোম্পানি ছোট কোম্পানিগুলোকে কিনে নেবে, কিনে নেওয়ার পরে বড় কোম্পানিটাই আরো বড় হয়ে বিদ্যমান থাকবে। রিকনস্ট্রাকশন, পুনর্গঠন। এটার সঙ্গে এইভাবে আমরা বলতে পারি, পুরাতন কোনো কিছুকে পরিবর্তন বা পরিবর্ধন করে পুনরায় গঠন করাকে পুনর্গঠন বলে। অর্থাৎ পূর্বে যা ছিল, পুরাতনকে কোনো কিছু পরিবর্তন বা পরিবর্ধন করে পুনরায় গঠন করা। একত্রিতকরণ বা গ্রসনের ন্যায় ইহা জোটবদ্ধ নয়, বরং বিশেষ কতকগুলো অবস্থার মোকাবেলা করার জন্য কোনো প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রক্রিয়া। অর্থাৎ এটা আভ্যন্তরীণ পুনর্গঠন হতে পারে, বাহ্যিক পুনর্গঠন হতে পারে। এখানে কোম্পানি একটি। একত্রিতকরণ এবং গ্রসনের ক্ষেত্রে, অ্যামালগামেশন এবং অ্যাবজর্পশনের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, এক বা একাধিক দুই বা ততোধিক কোম্পানি থাকে, তারা এক হয়ে যায়। একটি অ্যামালগামেশনের ক্ষেত্রে দুটি কোম্পানি বিলুপ্ত হয়ে নতুন কোম্পানি গঠন হয় এক হয়ে। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে বড় কোম্পানি বিদ্যমান থাকে, ছোট কোম্পানিগুলো বিলুপ্ত হয়ে যায়। আর রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা কোনো একত্রিতকরণ বা জোটবদ্ধ নয়, এটি গ্রসনের মতো জোটবদ্ধ নয়। এটি হচ্ছে নিজেরাই নিজেদের ভিতরে একটি কোম্পানি, সেটা পুনরায় গঠন করা হয়, কিছু পরিবর্ধন করে নতুন করে গঠন করা হয়। এক কথায় বলতে গেলে, কোম্পানি অত্যধিক লোকসান হলে বা প্রয়োজন অতিরিক্ত মূলধন হলে উক্ত ক্ষতি বা অতিরিক্ত মূলধন অবলোপন ঘটিয়ে কারবারটিকে লাভজনক করে গড়ে তোলার উদ্দেশ্যে আদালতের অনুমোদন সাপেক্ষে উক্ত সংকট কাটিয়ে তোলার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয় তাকে পুনর্গঠন বলা হয়। পুনর্গঠন দুই প্রকার, অভ্যন্তরীণ পুনর্গঠন এবং বাহ্যিক পুনর্গঠন। এখানে বলা হচ্ছে একত্রিতকরণ, গ্রসন এবং বাহ্যিক পুনর্গঠনের হিসাব প্রক্রিয়া একই রকম, বিধায় এখানে বাহ্যিক পুনর্গঠন আলোচনা করা হবে। অভ্যন্তরীণ পুনর্গঠন পরবর্তী অধিবেশনে আলোচনা হবে। তাহলে এখানে বাহ্যিক পুনর্গঠনটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে একত্রিতকরণ গ্রসনের সাথে বাহ্যিক পুনর্গঠনের হিসাব প্রক্রিয়ার মিল আছে। তো বাহ্যিক পুনর্গঠনটা কি? বলছে একটি চালু কোম্পানির অবসান ঘটিয়ে উহার দায় এবং সম্পত্তি গ্রহণ করে যে নতুন কোম্পানি গঠন করা হয় তাকে বাহ্যিক পুনর্গঠন বলে। বলছে একটি চালু কোম্পানি, যে কোম্পানিটা চলছিল সেটাকে অবসান ঘটাইতে হবে এবং অবসান ঘটে যাবে, সেটা বিলুপ্ত হবে এবং ওই কোম্পানির যে দায় এবং সম্পত্তি আছে সেগুলো নিয়ে নতুন একটি কোম্পানি গঠন হবে। সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বাহ্যিক পুনর্গঠন। যখন কোনো কোম্পানির পরিচালনা পর্ষদ এবং শেয়ার হোল্ডাররা মনে করে যে বর্তমান কোম্পানিকে চালিয়ে যাওয়া তাদের স্বার্থের অনুকূলে নয়, তখন তারা পূর্বের ব্যবসায়িক উদ্দেশ্যে বর্তমান কোম্পানিকে বিলোপ করে তার সম্পদ ও দায় নিয়ে একটি নতুন কোম্পানি গঠন করে। যে নতুন কোম্পানি গঠন করে তাকে বাহ্যিক পুনর্গঠন বলে। এক্ষেত্রে পুরাতন কোম্পানি বিলোপ ঘটে বলে তাকে বিক্রেতা কোম্পানি এবং নতুন কোম্পানিকে ক্রেতা কোম্পানি বলা হয়। এই ক্ষেত্রেই হচ্ছে মূলত আমাদের একত্রিতকরণ এবং গ্রসনের ক্ষেত্রে গ্রহণের সাথে মিল আছে। বাহ্যিক পুনর্গঠন ক্ষেত্রে বিদ্যমান যে কোম্পানিটা থাকে বা পুরাতন যে কোম্পানিটাকে সেটা বিলুপ্ত ঘটানো হয়, এই জন্য এটাকে আমরা বলছি বিক্রেতা কোম্পানি, এবং নতুন যে কোম্পানিটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি পারচেজিং কোম্পানি। ফলে এইসব প্রক্রিয়ায় বাহ্যিক পুনর্গঠনের সাথে একত্রিতকরণ এবং গ্রসনের মিল আছে। কখন পুনর্গঠন প্রয়োজন হয়? পুনর্গঠনের প্রয়োজনীয়তা নিচে কিছু বিষয় বলা হলো। বলছে যখন পুঞ্জীভূত লোকসানের পরিমাণ অত্যাধিক হয়ে যায়, অর্থাৎ একটি প্রতিষ্ঠান লস বা লোকসান করতে 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 এই লাভ লোকসান অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স অত্যাধিক পরিমাণে হয়ে যায়, তখন এক্ষেত্রে পুনর্গঠনের প্রশ্ন দাঁড়ায়। বলছে হিসাবের খাতায় সম্পত্তির অতিরিক্ত মূল্য প্রদর্শিত হয়। যদি কোনো সম্পত্তি বা সম্পত্তিগুলো হিসাবের খাতায় বাজার মূল্য বা যে কোনো কারণে বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে প্রদর্শন হতে থাকে, অর্থাৎ যেটাকে আমরা অবাস্তব, বাজার মূল্যের সাথে মিল নাই যে সম্পত্তিগুলো, সেগুলো অতিরিক্ত মূল্যে প্রদর্শিত হলে সেক্ষেত্রে পুনর্গঠনের প্রশ্ন আসে। বলছে সম্পদের একটি বিরাট অংশ অবাস্তব সম্পত্তি বা ভুয়া সম্পত্তি বা অলীক সম্পত্তিতে রূপান্তরিত হয়ে গেলে, যখন পর্যাপ্ত চলতি মূলধনের অভাবের কারণে লাভজনক কোনো ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে, অর্থাৎ চলতি মূলধনের ঘাটতি দেখা গেলেও পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা করা অসম্ভব হয়ে পড়লে, কেন? কারণ যদি অতিরিক্ত মূলধন থাকে, প্রয়োজনের চেয়ে যদি অতিরিক্ত মূলধন
আমরা মানে কোনো কোম্পানি সংগ্রহ করে ফেলে, তাহলে সেই মূলধনের উপর যে লভ্যাংশ ঘোষণা করা হয়, তাহলে লভ্যাংশের পরিমাণ বেশি হয়ে যায়, লভ্যাংশ বেড়ে যায়। এই লভ্যাংশ বেড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে মূলধন যে নিট লাভ হচ্ছে তার চেয়ে লভ্যাংশের পরিমাণ বেশি হতে থাকে। এই জন্যই তখন মূলধনটাকে রিডাকশন করার প্রয়োজন হয়ে যায়। এই জন্য ওটা পুনর্গঠনের প্রয়োজন দেখা দেয়। ক্রয় প্রতিদান। পারচেজ কনসিডারেশন টা কি? বলছে একত্রিতকরণ, গ্রসন বা পুনর্গঠন। দ্যাট মিনস পুনর্গঠনের ক্ষেত্রে এখানে এক্সটার্নাল পুনর্গঠন, বাহ্যিক পুনর্গঠন, সব ক্ষেত্রে নবগঠিত কোম্পানি বা ক্রেতা কোম্পানি পুরাতন বা বিক্রেতা কোম্পানিকে তার ব্যবসা গ্রহণ বা ক্রয়ের জন্য চুক্তি অনুযায়ী যে মূল্য প্রদান করে তাকে ক্রয় প্রতিদান বলা হয়। অর্থাৎ আমরা যেটা বলছিলাম, একত্রিতকরণের ক্ষেত্রে দুইটি কোম্পানি বিলুপ্ত হয়ে নতুন একটা কোম্পানি সৃষ্টি হবে। গ্রসনের ক্ষেত্রে বড় কোম্পানি ছোট কোম্পানি ক্রয় করে নিবে। বাহ্যিক পুনর্গঠনের ক্ষেত্রে পুরাতন কোম্পানি বিলুপ্ত হয়ে নতুন কোম্পানি সৃষ্টি হবে। এক্ষেত্রে একত্রিতকরণের ক্ষেত্রে নতুন যে কোম্পানিটি গঠিত হলো সেটা হচ্ছে ক্রয় কোম্পানি, যে দুটি কোম্পানি বিলুপ্ত হবে সেটাকে বলা হচ্ছে বিক্রয় কোম্পানি। গ্রসনের ক্ষেত্রে বৃহদায়তন কোম্পানি হচ্ছে ক্রয় কোম্পানি এবং ছোট কোম্পানিটি হচ্ছে বিক্রয় কোম্পানি। এবং বাহ্যিক পুনর্গঠনের ক্ষেত্রে নবগঠিত কোম্পানিটা হচ্ছে ক্রয় কোম্পানি এবং পুরাতন কোম্পানিটা হচ্ছে বিক্রয় কোম্পানি। বলছে এই নতুন কোম্পানি, নবগঠিত কোম্পানি বা ক্রেতা কোম্পানি পুরাতন বা বিক্রেতা কোম্পানিকে তার ব্যবসা গ্রহণ করার জন্য বা ক্রয়ের জন্য চুক্তি অনুযায়ী যে মূল্য প্রদান করে তাকে ক্রয় প্রতিদান বা পারচেজ কনসিডারেশন বলা হয়। ক্রয় প্রতিদান নির্ধারণের পদ্ধতি আমরা গত ক্লাসেও গত অধিবেশনে আমরা কিছু তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। পারচেজ কনসিডারেশন নির্ণয়ের ক্ষেত্রে, বিজনেস পারচেজের ক্ষেত্রে আমরা পারচেজ কনসিডারেশন নির্ণয় করার তিনটি পদ্ধতি আলোচনা করেছিলাম। এক্ষেত্রেও আমরা তিনটি পদ্ধতি, লামসাম মেথড এককালীন পদ্ধতি, নিট সম্পত্তি মেথড বা নিট অর্থ মেথড, নিট প্রদান পদ্ধতি। এককালীন পদ্ধতি লামসাম অ্যামাউন্টের ক্ষেত্রে ক্রয় প্রতিদান কোনো হিসাব করা হয় না, এটি ক্রেতা কোম্পানি এবং বিক্রেতা কোম্পানির ভিতরে একটি চুক্তি সাধিত হয় এবং এই চুক্তির ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারণ হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে হিসাবে কোম্পানির সম্পদ দায়ের কোনো হিসাব করা হয় না, হিসাব না করেই লামসাম একটি অ্যামাউন্ট দুটি কোম্পানির ভিতরে, ক্রেতা কোম্পানি এবং বিক্রেতার ভিতরে কোম্পানির ভিতরে চুক্তির ভিত্তিতে নির্ধারণ হয়ে থাকে, সেটাকে আমরা বলছি লামসাম মেথড। নিট সম্পত্তি মেথড, এটাও চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে, তবে সেই চুক্তিটা যদি এইভাবে বলা থাকে যে ক্রেতা কোম্পানি বিক্রেতা কোম্পানিকে নিট সম্পত্তিতে ক্রয় করতে আগ্রহী। তো নিট সম্পত্তি বলতে আমরা যেটা বুঝি, মোট সম্পত্তি থেকে বহির্দায় বাদ দিলে, অর্থাৎ মোট সম্পত্তি মাইনাস মোট দায় বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে নিট অর্থ। তো এক্ষেত্রে মনে রাখতে হবে মোট সম্পত্তি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি মোট সম্পত্তির ভিতরে অন্তর্ভুক্ত হবে না। নিট প্রদান পদ্ধতি বলছে যে এটাও ক্রয় কোম্পানি এবং বিক্রয় কোম্পানির ভিতরে চুক্তি, এবং এই চুক্তি অনুসারে মূলত সম্পত্তির দিক থেকে নয়, এটা মূলত ক্রেতা কোম্পানি বিক্রেতা কোম্পানি কি কি প্রদান করবে, কি প্রদান করতে পারে সেটা হচ্ছে নগদ টাকা প্রদান করতে পারে, শেয়ার প্রদান করতে পারে, অগ্রাধিকার শেয়ার প্রদান করতে পারে, ডিবেঞ্চার প্রদান করতে পারে, বা যেটাকে বন্ড বা ঋণপত্র বলে থাকি। তাহলে এই যে যা প্রদান করবে, অর্থাৎ আগে কি প্রদান করবে সেটা নির্ধারিত হবে এবং সেই প্রদানের সকল সমষ্টি যোগ করে মূলত নিট প্রদান পদ্ধতিতে ক্রয় প্রতিদান নির্ধারণ করা হবে। মনে করা হলো ক্যাশ 10 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা শেয়ার, সাধারণ শেয়ার, 20 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার এবং 10 লক্ষ টাকার ডিবেঞ্চার প্রদান করার ভিত্তিতে একটি কোম্পানি আর একটি কোম্পানি কিনে নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হলো। এই যে 10 লক্ষ টাকা নগদ, 20 লক্ষ টাকা অগ্রাধিকার শেয়ার, 20 লক্ষ টাকা সাধারণ শেয়ার এবং 10 লক্ষ টাকা ডিবেঞ্চার বা ঋণপত্র প্রদান করলো, এই সকলগুলো যোগ করলে যে 60 লক্ষ টাকা হলো, এটাকেই বলা হচ্ছে ক্রয় প্রতিদান। তাহলে এককালীন পদ্ধতিতে কোনো হিসাব নয়, কি প্রদান করা হবে একবারে লামসাম টোটাল অ্যামাউন্টটাই নির্ধারণ করা হয়ে থাকে। নিট সম্পত্তিতে মোট সম্পত্তি থেকে দায় বাদ দিয়ে নিট ওর্থ কারবারে সেটার উপর ভিত্তি করে ক্রয় প্রতিদান নির্ধারণ হয়ে থাকে। আর নিট প্রদান পদ্ধতিতে কি প্রদান করবে সেগুলোকে মোট প্রদান যোগ করে
নেট প্রদান পদ্ধতিতে মূলত ক্রয় প্রতিদান নির্ধারণ করা হয় থেকে। এখন আমরা আসবো একত্রিত গ্রহণ এবং বাহ্যিক পুনর্গঠনের ক্ষেত্রে হিসাব রক্ষণ প্রক্রিয়া, অ্যাকাউন্টিং প্রসেস ফর অ্যামালগামেশন, অ্যাবজর্পশন অ্যান্ড এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। ক্রেতা কোম্পানির হিসাব বইয়ে, বিক্রেতা কোম্পানির হিসাব বইয়ে, অর্থাৎ যে কোম্পানিটি বিক্রি হবে সেই কোম্পানির হিসাব বইতে কি কি জাবেদা দাখিলের প্রয়োজন হবে সেগুলো নিয়ে আমরা এখন একটু দেখব। তো প্রথমে যে কাজটা করতে হবে, 1 নম্বরে বলা আছে সমস্ত সম্পত্তি বহিমূল্যে রিয়েলাইজেশন নিয়ে স্থানান্তর করতে হবে। এখানে সমস্ত সম্পত্তি বলতে মূলত বিক্রেতা কোম্পানি যে সমস্ত সম্পত্তি ক্রেতা কোম্পানি গ্রহণ করবে তার সমস্ত সম্পত্তি বহিমূল্যে মানে বুক ভ্যালুতে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। ফলে সম্পত্তির যেহেতু ডেবিট উদ্বৃত্ত থাকে এই জন্য এগুলোকে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট করতে হবে এবং সকল প্রকার সম্পত্তি বা রেসপেক্টিভ অ্যাসেট সান্ড্রি অ্যাসেট অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে সম্পত্তি সংশ্লিষ্ট বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থা যেরকম অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, হ্যাঁ, ভবিষ্যৎ ব্যবস্থা যেগুলো থাকবে সেগুলো রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। এটা অনেকটা দায়ের মতো, যেহেতু এগুলোর মূলত ক্রেডিট উদ্বৃত্ত থাকে এই জন্য সম্পত্তি সম্পর্কিত সকল ভবিষ্যৎ ব্যবস্থা আমরা ডেবিট করব। যেরকম এখানে দেখানো আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ডেবিট এবং রিয়েলাইজেশন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে ক্রেতা কোম্পানি কর্তৃক অধিগৃহীত দায়সমূহ রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর, অর্থাৎ বিক্রেতা কোম্পানি যে সমস্ত দায় ক্রেতা কোম্পানি গ্রহণ করতে সম্মত হয়েছে সেই সমস্ত দায়গুলোকে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে যেহেতু দায়ের উদ্বৃত্ত ক্রেডিট থাকে, রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্টকে ক্রেডিট করব এবং দায় যেহেতু ক্রেডিট ছিল এখন সেগুলোকে ডেবিট করব, অর্থাৎ সকল প্রকার লাইবিলিটিস ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। এটা কিসের জন্য? ক্রেতা কোম্পানি কর্তৃক অধিগৃহীত সকল প্রকার দায় রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য। এখন 4 নম্বরে বলছে ক্রেতা কোম্পানির কাছ থেকে ক্রয় প্রতিদানের জন্য দাখিল, অর্থাৎ ক্রেতা কোম্পানি যে ক্রয় প্রতিদান দিতে রাজি আছে সেই ক্রয় প্রতিদানটা থেকে হিসাবভুক্ত করার জন্য যাবে। তা বলছে পার্চেজিং কোম্পানি ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। পার্চেজিং কোম্পানির কাছে যে টাকাটা পাওনা, পার্চেজিং কোম্পানির নিকট পাওনা হিসাবে এটা লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ পার্চেজিং কোম্পানি এই টাকাটা বিক্রেতা কোম্পানিকে দিবে। এখন কি ফর্মে দিবে সেটার জন্য পরবর্তীতে আমরা দেখছি। বলছে ক্রয় প্রতিদান বাবদ নতুন কোম্পানির কাছ থেকে শেয়ার, ডিবেঞ্চার, নগদ টাকা ইত্যাদি পেলে কি কি দিতে পারে? শেয়ার দিতে পারে, ডিবেঞ্চার দিতে পারে এবং নগদ অর্থ প্রদান করতে পারে। এক্ষেত্রে মূলত যেগুলো আমরা পাবো, অর্থাৎ ক্রেতা কোম্পানির কাছ থেকে যা কিছু পাবে সেগুলোকে ডেবিট করতে হবে এবং পার্চেজিং কোম্পানিকে ক্রেডিট করতে হবে। কেননা এর আগে পার্চেজিং কোম্পানি নামে একটি সম্পত্তি সৃষ্টি করা হয়েছিল, এখন এই পার্চেজিং কোম্পানির কাছ থেকে যেগুলো পাওয়া যাবে সেই পাওনাগুলোকে, প্রাপ্তিগুলোকে ডেবিট করব এবং পার্চেজিং কোম্পানিকে ক্রেডিট করব। তো সাধারণ শেয়ার পাওয়ার জন্য অর্ডিনারি শেয়ার অফ পার্চেজিং কোম্পানি ডেবিট, অগ্রাধিকার শেয়ার পাওয়ার জন্য প্রিফারেন্স শেয়ার ইন পার্চেজিং কোম্পানি ডেবিট, যদি ডিভেঞ্চার বা বন্ড পাওয়া যায় ডিভেঞ্চার ইন পার্চেজিং কোম্পানি ডেবিট, নগদ পাওয়া গেলে ব্যাংক অথবা ক্যাশ ডেবিট, আর পার্চেজিং কোম্পানি ক্রেডিট। বলছে যদি কোনো সম্পত্তি ক্রেতা কোম্পানি গ্রহণ না করে তা বিক্রয়ের জন্য, অর্থাৎ এখানে প্রশ্ন আছে 1 নম্বরে যদি আমরা সকল সম্পত্তিটাকে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করে থাকি তাহলে যদি কোনো সম্পত্তি তারা গ্রহণ না করে সেই সম্পত্তিটা যদি আমরা বিক্রি করে দিই বাইরে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। আর যদি আমরা যে সম্পত্তিটা ক্রেতা কোম্পানি গ্রহণ করেনি সেটা যদি আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টের বাইরে রাখি তাহলে এই ক্ষেত্রে জাবেদা করার জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব এবং সম্পত্তি অ্যাকাউন্টকে ক্রেডিট করব এক্ষেত্রে, ঠিক আছে। তো শুরুতে 1 নম্বরে সকল সম্পত্তিটাকেই ক্রেডিট করে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করে নিব এবং এখানে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টকে ক্রেডিট করব।
বলছে যদি কোনো দায় ক্রেতা কোম্পানি গ্রহণ না করে তবে তা নগদে পরিশোধের জন্য, অর্থাৎ যদি কোনো দায় যেটা ক্রেতা কোম্পানি গ্রহণ করেনি দায়টি, সেই দায়টি নগদে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে বলছে সানড্রি লাইবিলিটিস, অর্থাৎ যে লাইবিলিটিসটা পরিশোধ করব সেই লাইবিলিটিসটা ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। বলছে আদায়করণ সংক্রান্ত কোনো খরচ বিক্রেতা কোম্পানি পরিশোধ করলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেতা কোম্পানি ঋণপত্র গ্রহণ না করলে তা পরিশোধের জন্য, অর্থাৎ যদি ক্রেতা কোম্পানি বিক্রেতা কোম্পানির যে ঋণপত্র থাকে সেটা যদি গ্রহণ না করে তাহলে তার হিসাব প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো পরিশোধ করতে হবে। এক্ষেত্রে বলছে ব্যালেন্স শিট ভ্যালুতে ডিবেঞ্চার হোল্ডারদের অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য, অর্থাৎ তাদেরকে যদি আমরা যে মূল্য আছে সেই মূল্যই পরিশোধ করি তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিবেঞ্চারের যে দায়টা আছে সেটা ডিবেঞ্চার হোল্ডারদের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করতে হবে। সেক্ষেত্রে ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট। তারপর হচ্ছে ডিবেঞ্চার হোল্ডারদের পাওনা অধিহারে ডিবেঞ্চার হোল্ডারদের অ্যাকাউন্টে স্থানান্তরের জন্য, যদি এরকম কোনো চুক্তি থাকে যে মেয়াদ পূর্তির আগেই যদি তাদের টাকা পরিশোধ করতে হয় তাহলে অনেক সময় দেখা যায় যে তাদের যে মূল্যে লিপিবদ্ধ থাকে তার চেয়ে বেশি মূল্য পরিশোধ করতে হতে পারে। সেক্ষেত্রে প্রিমিয়ামে যদি তাদেরকে আমরা কোনো টাকা পরিশোধ করি তাহলে ডিবেঞ্চার এবং প্রিমিয়াম যোগ করে ডিবেঞ্চার হোল্ডারদের অ্যাকাউন্টে সেটা স্থানান্তর করতে হবে। সেক্ষেত্রে ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট অর্থাৎ প্রিমিয়ামের অংশটুকু, এবং ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট। ডিবেঞ্চার হোল্ডারদের পাওনা অব্যবহারে ডিবেঞ্চার হোল্ডারদের অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য। এখন স্থানান্তর কতটুকু করব? যতটুকু আমাদেরকে পরিশোধ করতে হবে। যদি বুক ভ্যালুতে পরিশোধ করি তাহলে ডিবেঞ্চারের যে টাকাটা সেটা ডিবেঞ্চার হোল্ডারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করব। যদি অধিহারে পরিশোধ করতে হয় তাহলে যে মূল্য আছে তার সাথে প্রিমিয়াম যোগ করে ডিবেঞ্চার হোল্ডারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আর যদি দেখা যায় যে না তাদের থেকে কম, যে মূল্যে লিপিবদ্ধ করা আছে তার থেকে কম টাকা ডিবেঞ্চার হোল্ডারদের সাথে সমঝোতা হয় তাহলে তাদের জন্য করতে হবে ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করতে হবে, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে, এবং যে পরিমাণ টাকা আমরা কম দিতে পারবো তার জন্য রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। ওকে, তাহলে যে সিচুয়েশন এটা তাদের সাথে একটি সমঝোতার বিষয়, কি মূল্যে ডিবেঞ্চার হোল্ডারদের টাকা আমরা পরিশোধ করব। এখন ডিবেঞ্চার হোল্ডারদের টাকা, প্রাপ্য টাকাটা ডিবেঞ্চার হোল্ডারদের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করার পরে চূড়ান্তভাবে তাদেরকে তাদের পাওনা পরিশোধ করার জন্য আমরা ঘ নাম্বারটা লিখছি, চূড়ান্তভাবে ডিবেঞ্চার হোল্ডারদের পাওনা পরিশোধ। অর্থাৎ প্রথম ক নাম্বারে যেটা আমরা বলছি, ক খ গ তে আমরা বলছি মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডারদেরকে আমরা কত টাকা পরিশোধ করব সেই নিট মূল্যটা আগে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পরে তাদের যে অ্যাকাউন্টে স্থানান্তর করে দিব। স্থানান্তর করে দেওয়ার পরে এখন চূড়ান্তভাবে তাদের দাবি বা পাওনা পরিশোধ করতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা ডিবেঞ্চার হোল্ডারদেরকে কি সকল টাকাটাই নগদে পরিশোধ করছি, তাদের সকল পাওনাটাই কি নগদে পরিশোধ করছি, না অন্য কোনো ব্যবস্থা করছি। অনেক সময় দেখা যায় কি যে নতুন যে পার্চেজিং কোম্পানি আছে তারা যদি আমাদেরকে ডিবেঞ্চারে পরিশোধ করে তাহলে অনেক সময় যে ডিবেঞ্চার হোল্ডার আছে তাদেরকেও আমরা ক্রেতা কোম্পানির যে নতুন ডিবেঞ্চার সেই ডিবেঞ্চারে পরিশোধ করা যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার ডেবিট, ব্যাংক অর্থাৎ যে পরিমাণ টাকা ক্যাশে নগদে পরিশোধ করতে হবে তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, এবং যদি আমরা ডিবেঞ্চার ইন পার্চেজিং কোম্পানি নতুন ক্রয়কারী কোম্পানির ঋণপত্র যদি আমরা পেয়ে থাকি সেটাতেও আমরা পরিশোধ করতে পারবো। তাহলে ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট করতে হবে, যে পরিমাণ নগদে পরিশোধ করতে হবে তো সেটার জন্য করব আমরা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, এবং যে পরিমাণ ডিবেঞ্চারে পরিশোধ করব সেই পরিমাণ লিখব হচ্ছে ডিবেঞ্চার ইন পার্চেজিং কোম্পানি ক্রেডিট। বলছে ডিবেঞ্চার হোল্ডারদের পাওনা পরিশোধ করার পরে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের পাওনা পরিশোধ করতে হবে। এখন ক নম্বরে বলছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দাবি তাদের ব্যক্তিগত হিসাবে বুক ভ্যালুতে স্থানান্তর করার জন্য। বুক ভ্যালু অর্থাৎ যে পরিমাণ শেয়ারের মূল্য আছে সেই মূল্য দ্বারাই আমরা যদি তাদের দাবি পরিশোধ করতে পারি তাহলে আমরা তার জন্য জাবেদা লিখবো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট অগ্রাধিকার শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, অগ্রাধিকার শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট, প্রিফারেন্স শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা দায় লিপিবদ্ধ করে নতুন একটা দায়ের সৃষ্টি করা হলো। অর্থাৎ এটা আমরা কি করলাম,
শেয়ারের টাকাটা মূলত তাদের পার্সোনাল অ্যাকাউন্টে স্থানান্তর করা হলো। এখন যদি বলছে যে বুক ভ্যালুর চেয়ে, অর্থাৎ বুক ভ্যালুতে যে টাকা আছে তার থেকে যদি কম মূল্যে আমরা পরিশোধ করতে পারি, অর্থাৎ অবহারে যদি আমরা তাদেরকে পরিশোধ করতে পারি, তাহলে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল ডেবিট করতে হবে, প্রিফারেন্স শেয়ার হোল্ডার ক্রেডিট করতে হবে, এবং যে পরিমাণ আমরা কম দিতে পারবো তার জন্য রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট করবো। এটা মানে ডিবেঞ্চার হোল্ডারদের মতোই। আচ্ছা, যদি বুক ভ্যালু অপেক্ষা বেশি মূল্যে স্থানান্তর করতে হয়, পরিশোধ যদি বেশি মূল্য দিতে হয়, তখন সেক্ষেত্রে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল ডেবিট করব, বেশিটুকুর জন্য রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট করব, এবং প্রিফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট করব। তো এই তিনটির ভিতর দিয়ে, অর্থাৎ বুক ভ্যালুতে যদি আমরা পরিশোধ করি তাহলে শুধু শেয়ার ক্যাপিটাল ডেবিট হবে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যদি আমরা কম মূল্যে পরিশোধ করতে পারি, শেয়ার ক্যাপিটাল ডেবিট হবে, শেয়ার ক্যাপিটাল অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এবং যে পরিমাণ কম পরিশোধ করতে পারবো তার জন্য রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর 3 নম্বরে বলা হচ্ছে যদি বুক ভ্যালুর চেয়ে বেশি মূল্যে পরিশোধ করতে হয়, অর্থাৎ প্রিমিয়ামে পরিশোধ করতে হয় যদি তাদেরকে, সেক্ষেত্রে বুক ভ্যালুতে শেয়ার ক্যাপিটাল ডেবিট হবে, এবং যে পরিমাণ বেশি পরিশোধ করতে হবে সেই বেশি মূল্য দ্বারা আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টকে ডেবিট করব, এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত হিসাবকে ক্রেডিট করব। এখন ব্যক্তিগত হিসাবে তাদের পাওনা স্থানান্তর করার পরে আবার তাদেরকে চূড়ান্তভাবে দায় পরিশোধ করতে হবে। এখন চূড়ান্তভাবে দায় পরিশোধ করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা কি উপায়ে আমরা পরিশোধ করছি, আমরা কি নগদে পরিশোধ করছি, না নতুন যে পার্চেজিং কোম্পানি আছে তার যে অগ্রাধিকার শেয়ার আমরা পেয়ে থাকলে তা সেটাও আমরা পরিশোধে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দাবি চূড়ান্তভাবে পরিশোধ করার জন্য প্রিফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট করতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, এবং প্রিফারেন্স শেয়ার ইন পার্চেজিং কোম্পানি ক্রেডিট। যে পরিমাণ নগদে পরিশোধ করবো তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, যে পরিমাণ আমরা শেয়ারে পরিশোধ করব তার সেই পরিমাণ দ্বারা প্রিফারেন্স শেয়ার ইন পার্চেজিং কোম্পানি ক্রেডিট করব। বলছে রিয়ালাইজেশন অ্যাকাউন্টের উদ্বৃত্ত সাধারণ শেয়ার হোল্ডারদের হিসাবে স্থানান্তর। এই পর্যায়ে মূলত অগ্রাধিকার শেয়ারের পাওনা পরিশোধ করার পরে এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে রিয়েলাইজেশন হিসাব প্রস্তুত করতে হবে। একটি রিয়েলাইজেশন হিসাব প্রস্তুত করার পরে রিয়েলাইজেশন হিসাবে লাভ হতে পারে, লস হতে পারে। তো রিয়েলাইজেশন যদি লস হয়, অর্থাৎ যদি রিয়েলাইজেশনের যদি ডেবিট উদ্বৃত্ত হয়, সেক্ষেত্রে লস হোক আর লাভ হোক, যেটাই হোক, লস এবং লাভ সাধারণ শেয়ার হোল্ডারদের হিসাবে স্থানান্তর করতে হবে। তো লস হলে স্থানান্তর, রিয়েলাইজেশন লস হলে সেটা স্থানান্তরের জন্য ইকুইটি হোল্ডার ডেবিট হবে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর যদি লাভ হয়, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট হবে, ইকুইটি হোল্ডার্স অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে লসের জন্য হচ্ছে ইকুইটি হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। আর লাভের ক্ষেত্রে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, এখন আসি সাধারণ শেয়ার হোল্ডারদের পাওনা পরিশোধের জন্য। তো সাধারণ শেয়ার হোল্ডারদের পাওনা পরিশোধ করার আগে আমাদেরকে কিছু জাবেদা দাখিলা প্রদান করতে হবে। তার ভিতরে একটি হচ্ছে সাধারণ শেয়ার মূলধন শেয়ার হোল্ডারদের হিসাবে স্থানান্তর করতে হবে। অর্থাৎ সাধারণ শেয়ারের যে মূলধন হিসাবটা আছে, সাধারণ শেয়ার মূলধন, সেটার ইকুইটি হোল্ডারদের মানে সাধারণ শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করতে হবে। সেই স্থানান্তর করার জন্য মূলত ক্যাপিটাল অ্যাকাউন্ট যেহেতু ক্রেডিট থাকে, এখন ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট, ইকুইটি হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট। বলছে সকল প্রকার অলিক সম্পদ সাধারণ শেয়ার হোল্ডারদের হিসাবে স্থানান্তর করার জন্য। যদি কোনো ভুয়া সম্পদ থাকে তাহলে সেই ভুয়া সম্পদগুলো আমাদের ইকুইটি শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে স্থানান্তর করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা জাবেদা করব ইকুইটি হোল্ডার ডেবিট, অল ফিকটিসিয়াস বা অল ভুয়া সম্পত্তি ক্রেডিট। সকল প্রকার অবন্টিত মুনাফা সাধারণ শেয়ার হোল্ডারদের হিসাবে স্থানান্তর। যে সমস্ত অবন্টিত ব্যালেন্স শিটে যে সমস্ত অবন্টিত মুনাফার উদ্বৃত্ত থাকবে সেগুলো আমরা সাধারণ শেয়ার হোল্ডারদের হিসাবে স্থানান্তর করে দিব। এই জন্য আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট করব, অর্থাৎ যেগুলো যেই উদ্বৃত্তগুলো থাকবে সেগুলো সবগুলো ডেবিট করতে হবে। তার ভিতরে আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট উদ্বৃত্ত ডেবিট, শেয়ার প্রিমিয়াম ডেবিট, জেনারেল রিজার্ভ ডেবিট, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট, এবং ইকুইটি হোল্ডার ক্রেডিট। সাধারণ শেয়ার হোল্ডারদের পাওনা চূড়ান্তভাবে পরিশোধ করার জন্য এখন এই গ নাম্বার পর্যন্ত করার পরে আমাদের সাধারণ শেয়ার হোল্ডার ইকুইটি হোল্ডার নামে একটি হিসাব প্রস্তুত করতে হবে, এবং এই হিসাব প্রস্তুত করার পরে যে উদ্বৃত্ত থাকবে সেটা আমরা পরিশোধ করব, এবং এই পরিশোধের জন্য জাবেদা হবে ইকুইটি হোল্ডার ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, যেটা নগদে পরিশোধ করব, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, শেয়ার ইন পার্চেজিং কোম্পানি ক্রেডিট।
ঠিক আছে, এখন আমরা দেখব ক্রেতা কোম্পানির হিসাব বইতে জাবেদা দাখিলা। ক্রেতা কোম্পানির হিসাব বইতে জাবেদা দাখিলা। এত সময় আমরা দেখলাম বিক্রেতা কোম্পানির হিসাব বইতে জাবেদা, এখন আমরা দেখব ক্রেতা কোম্পানির হিসাব বইতে জাবেদা দাখিলা। তো মূলত প্রধানত দুটি হিসাব দিয়ে এটা মূলত আমরা শেষ করি, কিন্তু আরো কিছু লেনদেন থাকতে পারে। প্রধান বলছে নিট সম্পত্তির ভিত্তিতে ক্রয় প্রতিদান নির্ধারণ করলে, অর্থাৎ নিট ক্রয় প্রতিদান নির্ধারণের আমরা তিনটি পদ্ধতি নিয়ে মূলত আলোচনা করছিলাম। তো এই তিনটি পদ্ধতির ভিতরে একটি হচ্ছে নিট সম্পত্তির ভিত্তিতে, এবং এই নিট সম্পত্তির ভিত্তিতে যদি আমরা ক্রয় প্রতিদান নির্ধারণ করে থাকি তাহলে এখানে ক্যাপিটাল রিজার্ভ বা গুডউইল উৎপত্তি হওয়ার কোনো সুযোগ নেই। নিট সম্পত্তিতে যদি আমরা ক্রয় প্রতিদান নির্ধারণ করে থাকি তাহলে সান্ড্রি অ্যাসেট, অর্থাৎ যে পরিমাণ মূল্য দিতে এগ্রিড প্রাইস, সান্ড্রি লাইবিলিটিস, সান্ড্রি অ্যাসেট ডেবিট, বিবিধ সম্পত্তি ডেবিট, সান্ড্রি লাইবিলিটিস বিবিধ দায় ক্রেডিট, এবং লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি ক্রয় প্রতিদান। তাহলে কি করতে হবে, যে পরিমাণ সম্পত্তি আমরা গ্রহণ করব তার জন্য ডেবিট অ্যাজ এ ক্রয় কোম্পানি। তাহলে ক্রয় কোম্পানি যে পরিমাণ সম্পত্তি গ্রহণ করবে, যে মূল্যে গ্রহণ করবে, সেটা দ্বারা আমরা ডেবিট করব। লাইবিলিটিস, যে পরিমাণ লাইবিলিটিস গ্রহণ করবে এবং যে টাকায় গ্রহণ করবে তার জন্য হচ্ছে ক্রেডিট, এবং ক্রয় প্রতিদানের পরিমাণ দ্বারা লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি ক্রেডিট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিট সম্পত্তিতে ক্রয় কোম্পানি ক্রয় প্রতিদান নির্ধারিত হলে। এখন বলছে অন্য পদ্ধতিতে ক্রয় প্রতিদান নির্ধারিত হলে। অন্য পদ্ধতি বলতে আরো দুইটা পদ্ধতি ছিল, একটা হচ্ছে নিট পেমেন্ট মেথড এবং হচ্ছে লামসাম মেথড। এখন এই ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে নিট সম্পত্তির চেয়ে ক্রয় প্রতিদান ক্রয় বা ক্রয় প্রতিদানের পরিমাণ কম বা বেশি হতে পারে, সেক্ষেত্রে এক নম্বরে বলা হচ্ছে যদি ক্রেডিট দিক অপেক্ষা ডেবিট দিক ছোট হয়, অর্থাৎ ক্রেডিট দিক অপেক্ষা ডেবিট দিক যদি ছোট হয়, অর্থাৎ ক্রয় প্রতিদানের চেয়ে যদি নিট সম্পত্তির পরিমাণ কম হয়ে যায়, ক্রয় প্রতিদানের চেয়ে যদি নিট সম্পত্তির পরিমাণ কম হয়ে যায় তাহলে এই পার্থক্যটা হচ্ছে গুডউইল হিসাবে দেখাতে হবে। অর্থাৎ আমরা আগের ক্লাসে শিখছিলাম যদি নিট সম্পত্তি পদ্ধতি বাদে যদি অন্য কোনো পদ্ধতিতে ক্রয় প্রতিদান নির্ধারিত হয়, সেক্ষেত্রে নিট সম্পত্তির চেয়ে ক্রয় প্রতিদান কম বা বেশি হতে পারে, এবং সেই ক্রয় প্রতিদান যদি কম হয়ে থাকে, ক্রয় প্রতিদান যদি বেশি হয়ে যায়, নিট সম্পত্তি কম হয় আর ক্রয় প্রতিদান যদি বেশি হয়, তাহলে যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা বলি হচ্ছে গুডউইল। সেক্ষেত্রে সান্ড্রি অ্যাসেট ডেবিট হবে, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট হবে, সান্ড্রি লাইবিলিটিজ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এবং লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি ক্রেডিট হবে। তো এই সান্ড্রি অ্যাসেট অর্থাৎ যে মূল্যে, যে পরিমাণ সম্পত্তি যে মূল্যে গ্রহণ করতে রাজি আছি সেই মূল্য দ্বারা লিপিবদ্ধ হবে। গুডউইল হচ্ছে ডিফারেন্স বিটুইন নিট অ্যাসেট অ্যান্ড পারচেজ কনসিডারেশন। লিকুইডেটর সান্ড্রি লাইবিলিটিজ অ্যাকাউন্ট এগ্রিড প্রাইস তে ক্রেডিট হবে, এবং লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি ক্রয় প্রতিদান দ্বারা ক্রেডিট করতে হবে। তাহলে কি দাঁড়ালো, আমরা সহজভাবে যদি বুঝি, যদি নিট সম্পত্তি মেথডে ক্রয় প্রতিদান নির্ধারিত হয় তাহলে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভের উদ্ভব হবে না। সেক্ষেত্রে যে সম্পত্তি গ্রহণ করব সেই সম্পত্তি ডেবিট, যে দায় গ্রহণ করব সেই দায় ক্রেডিট, এবং ক্রয় প্রতিদান দ্বারা লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি ক্রেডিট। এখন যদি দেখা যায় যে নিট পদ্ধতিতে আমরা ক্রয় প্রতিদান নির্ধারণ হয়নি, সেক্ষেত্রে পারচেজ কনসিডারেশন যদি নিট সম্পত্তির চেয়ে বেশি হয়, অর্থাৎ ডেবিট দিক অপেক্ষা ডেবিট দিক যদি ছোট হয়, তবে এই পার্থক্যকে আমরা গুডউইল হিসাবে দেখাবো, এবং সেক্ষেত্রে সান্ড্রি অ্যাসেট ডেবিট, গুডউইল ডেবিট, সান্ড্রি লাইবিলিটিস ক্রেডিট, এবং লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি পারচেজ কনসিডারেশনের পরিমাণ দ্বারা ক্রেডিট করতে হবে। ডেবিট দিক অপেক্ষা ক্রেডিট দিক ছোট হয়, অর্থাৎ ডেবিট দিকের চেয়ে যদি ক্রেডিট দিক ছোট হয়ে যায়, অর্থাৎ আমরা বলতে পারি যে নিট সম্পত্তির চেয়ে যদি পারচেজ কনসিডারেশন কম হয়, নিট সম্পত্তি বেশি হয়, পারচেজ কনসিডারেশন কম হয়, সেই পার্থক্যটাকে আমরা ক্যাপিটাল রিজার্ভ হিসাবে দেখাবো। সেক্ষেত্রে জাবেদা হবে সান্ড্রি অ্যাসেট অ্যাকাউন্ট, যে পরিমাণ সম্পত্তি আমরা গ্রহণ করব
ডেবিট। সানডি লায়াবিলিটি যে পরিমাণ দায় আমরা গ্রহণ করব সেটা ক্রেডিট। লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি ক্রেডিট পারচেজ কনসিডারেশনের পরিমাণ দ্বারা, এবং পারচেজ কনসিডারেশন এবং নিট অ্যাসেটের পার্থক্য দ্বারা ক্যাপিটাল রিজার্ভকে ক্রেডিট করব। তাহলে কি দাঁড়ালো, যদি আমরা এখানে সামারাইজ করতে পারি এইভাবে, নিট অ্যাসেট মেথড ব্যতীত অন্য যে কোনো মেথডে যদি ক্রয় প্রতিদান নির্ধারিত হয় এবং ক্রয় প্রতিদান এবং নিট সম্পদের ভিতরে যদি পার্থক্য পরিলক্ষিত হয়, সেই পার্থক্যের জন্য গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভের সৃষ্টি হবে। ক্রয় প্রতিদান যদি গুডউইল নিট সম্পত্তির চেয়ে বড় হয় তাহলে আমাদের গুডউইলের সৃষ্টি হবে, এবং ক্রয় প্রতিদান যদি নিট সম্পত্তির চেয়ে ছোট হয় তাহলে ক্যাপিটাল রিজার্ভের সৃষ্টি হবে। গুডউইলকে আমরা ডেবিট করব এবং ক্যাপিটাল রিজার্ভকে ক্রেডিট করব। ওকে, এই হচ্ছে সামারি। ঠিক 2 নম্বরে বলছে ক্রয় প্রতিদান বাবদ শেয়ার, ডিবেঞ্চার, নগদ টাকা পরিশোধের জন্য। তো পারচেজ কনসিডারেশনের মাধ্যমে সম্পত্তি এবং দায় অধিগ্রহণ হয়ে গেল, অর্থাৎ বিক্রেতা কোম্পানির দায় দেনা গ্রহণ করে ক্রেতা কোম্পানি বিক্রেতা কোম্পানিকে ক্রয় করে নিল। এখন ক্রয় করে নেওয়ার পরে এখন এই পারচেজ কনসিডারেশন বাবদ তাদেরকে পরিশোধ করতে হবে। এই পরিশোধের জন্য পরিশোধ করার উপায় কি কি? শেয়ারে পরিশোধ করা যেতে পারে, ডিবেঞ্চারে পরিশোধ করা যেতে পারে, নগদ অর্থে পরিশোধ করা যেতে পারে। তাহলে এই পরিশোধের জন্য আমরা কি করব? আগে লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি ক্রেডিট করা হয়েছিল, এখন লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি ডেবিট করব। ডেবিট করার পরে এরপরে যে উপায় আমরা পরিশোধ করব সেইগুলোকে আমরা ক্রেডিট করব। সেই উপায়গুলো কি কি হতে পারে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল হতে পারে, সেটা ক্রেডিট। অগ্রাধিকার শেয়ার ক্যাপিটাল হতে পারে, সেটা ক্রেডিট। ডিবেঞ্চার হতে পারে শেয়ার, সেটা ক্রেডিট। শেয়ার প্রিমিয়াম হতে পারে, সেটা ক্রেডিট। এবং ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, অর্থাৎ নগদ পরিশোধ হতে পারে, সেটা ক্রেডিট। তাহলে পরিশোধ করার জন্য 1 নম্বরে যে কাজটি আমরা করেছিলাম সেটা হচ্ছে লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি নামক একটি দায় সৃষ্টি করে সেটাকে ক্রেডিট করা হয়েছিল। এখন সেই লিকুইডেটর অফ ভেন্ডর কোম্পানি ডেবিট করব, এবং যে উপায়ে আমরা পরিশোধ করব সেই উপায়গুলো হবে হচ্ছে ক্রেডিট। সেই উপায়গুলো শেয়ার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, ডিবেঞ্চার ক্রেডিট, এবং শেয়ার প্রিমিয়াম ক্রেডিট, এবং ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, এখন এর পরবর্তী গুলো হচ্ছে অপশনাল, এগুলো অনেক সময় নাও থাকতে পারে। তার ভিতরে আছে ক্রেতা কোম্পানি যদি অবসান খরচ পরিশোধ করে, অর্থাৎ বিক্রেতা কোম্পানি যে বিলুপ্ত হয়ে গেল হলো, এই বিলুপ্তি প্রক্রিয়ায় যে খরচগুলো সংগঠিত হয় সেই খরচ যদি ক্রেতা কোম্পানি বহন করে চুক্তি অনুসারে, সেক্ষেত্রে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট হবে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এগুলো এরপরে বলছে যদি ক্রয় কোম্পানি নবগঠিত হয় তবে প্রাথমিক খরচের জন্য, অর্থাৎ যে ক্রেতা কোম্পানি যদি নতুন গঠিত হয়, পূর্বের কোম্পানি না হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু খরচ আছে, ফরমেশন এক্সপেন্স আছে এবং প্রিলিমিনারি এক্সপেন্স আছে। এই নতুন কোম্পানি গঠনের জন্য নিবন্ধন ফি, বিজ্ঞাপন, ডিবেঞ্চ, প্রসপেক্টাস বিলি, নিবন্ধন, কার্যারম্ভের অনুপত্র, এই যে এরকম দলিল খরচ, এগুলো দিয়ে কিছু খরচ হতে পারে, সেই খরচগুলোকে আমরা ডেবিট করব, যেটাকে ফরমেশন এক্সপেন্স বা প্রিলিমিনারি এক্সপেন্স, আর ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করব। তো নবগঠিত কোম্পানি 5 নম্বরে বলছেন নবগঠিত কোম্পানি জনসাধারণ নিকট নতুন করে শেয়ার বিক্রি করলে। এখন নতুন কোম্পানি তো পুরাতন কোম্পানি ক্রয় করলো, এখন ক্রয়ের পরে যদি এরা নতুন করে আবার কোনো শেয়ার বাজারে ছাড়ে জনসাধারণের নিকট, লিমিটেড কোম্পানি সাধারণত যেটা করে থাকে, সেক্ষেত্রে শেয়ার ইস্যুর জন্য সাধারণ যে জাবেদা হয়ে থাকে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, সে ইকুইটি শেয়ার ইস্যু করলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, এবং শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক একইভাবে যদি অগ্রাধিকার শেয়ার ইস্যু করে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। শেয়ার প্রিমিয়াম দ্বারা গুডউইল অবলোপন করার জন্য, তো এটা অপশনাল, এটা অনেক সময় নাও থাকতে পারে। যদি থাকে, যদি আমরা সাধারণত দেখে থাকি শেয়ার অধিহারটাকে গুডউইল অবলোপন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, তো সেক্ষেত্রে শেয়ার প্রিমিয়াম ডেবিট, গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট। এই হচ্ছে আমাদের জাবেদা। এখন আমরা একটি প্র্যাকটিক্যাল প্রবলেম দেখব। এই প্রবলেম দেখলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রবলেমের ভিতরে এটা মূলত অ্যামালগামেশনের বলছে, এক্স লিমিটেড এন্ড ওয়াই লিমিটেড এগ্রিড টু অ্যামালগামেট। এক্স কোম্পানি লিমিটেড এবং ওয়াই কোম্পানি লিমিটেড তারা একত্রিতকরণ হওয়ার জন্য রাজি হয়েছে।
ঠিক আছে, এ নিউ কোম্পানি XY লিমিটেড ওয়াজ ফর্ম টু টেক ওভার দ্য অ্যাবভ টু কোম্পানিজ অ্যাজ অন 31st March 2014। বলছে যে এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি চুক্তিবদ্ধ হয়ে তারা অ্যামালগেমেট একত্রিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে, রাজি হয়েছে। একটি নতুন কোম্পানি গঠন হবে, সেটার নাম হচ্ছে XY কোম্পানি লিমিটেড। আর আগেই বলছিলাম যে অ্যামালগেমেশন মানে হচ্ছে দুইটা কোম্পানি এক হবে এবং এই দুইটা কোম্পানি, পুরাতন যে দুইটা কোম্পানি বিলুপ্ত হয়ে নতুন একটা কোম্পানি গঠিত হবে। সেক্ষেত্রে এক্ষেত্রেও তাই হচ্ছে, বলছে নিউ কোম্পানি XY লিমিটেড ওয়াজ ফর্ম টু টেক ওভার দ্য অ্যাবভ টু কোম্পানিজ। ঠিক আছে, দ্য ব্যালেন্স শিট অফ দ্য টু কোম্পানিজ অ্যাজ অন দ্যাট ডেট আর গিভেন বিলো। দুইটা কোম্পানির ব্যালেন্স শিট এখানে আছে। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল 80,000 শেয়ার, প্রত্যেকটার দাম হচ্ছে 10 টাকা করে, 8 লাখ ক্যাপিটাল এক্স লিমিটেডের। আর ওয়াই লিমিটেডের জন্য হচ্ছে 5,000 শেয়ার, প্রতিটার দাম হচ্ছে মানে ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা করে, এখানে 5 লাখ শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল রিজার্ভ, এক্স কোম্পানির ক্যাপিটাল রিজার্ভ আছে 2 লক্ষ টাকা, ওয়াই কোম্পানির ক্যাপিটাল রিজার্ভ নাই। জেনারেল রিজার্ভ এক্স কোম্পানির নাই, ওয়ার কোম্পানির আছে 5 লক্ষ টাকা। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স আছে এক্স কোম্পানির 5 লক্ষ টাকা, ওয়াই কোম্পানির 5 লক্ষ টাকা। সানড্রি ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার আছে 8 লক্ষ টাকা, ওয়াই কোম্পানির 5 লক্ষ টাকা। ঠিক একইভাবে সম্পত্তি পাশে গুডউইল ওয়াই কোম্পানির আছে 50,000 টাকা, এক্স কোম্পানির গুডউইল নাই। ল্যান্ড এন্ড বিল্ডিং 2,50,000 টাকা, 2 লক্ষ টাকা। প্ল্যান্ট এন্ড মেশিনারি 4,50,000, 3,50,000। প্যাটেন্ট, এক্স কোম্পানির প্যাটেন্ট আছে 1,10,000। স্টক, এক্স কোম্পানির আছে 1,50,000, ওয়াই কোম্পানির আছে 20,000। সানড্রি ডেটর্স, বিবিধ পাওনাদার, বিবিধ দেনাদার, এক্স কোম্পানির আছে 1,20,000, এর 20,000। ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে জমা আছে এর 50,000, এর 10,000। ওকে, বলছে ফাইন্ড আউট দ্য পারচেজ কনসিডারেশন অফ টু কোম্পানিজ, দুইটা কোম্পানির পারচেজ কনসিডারেশন বের করতে বলা হচ্ছে। শো জার্নাল এন্ট্রিজ অ্যান্ড ওপেনিং ব্যালেন্স শিট অফ XY কোম্পানি লিমিটেড। দ্য পারচেজ কনসিডারেশন ওয়াজ পেইড ইন ইকুইটি শেয়ার at the rate of টাকা 10 ইচ XY কোম্পানি লিমিটেড। তো পারচেজ কনসিডারেশনটা মূলত পেমেন্ট করবে প্রতি শেয়ার 10 টাকা মূল্যের XY কোম্পানির। তাহলে কিন্তু পারচেজ কনসিডারেশন কিসের ভিত্তিতে নির্ণয় করা হবে এরকম কোনো মেথডের কথা বলা নাই, এবং এরকম যদি কোনো মেথড উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত নিট অ্যাসেট মেথডটা ব্যবহার করে পারচেজ কনসিডারেশন নির্ণয় করে থাকি। তাহলে এই ক্ষেত্রেও আমরা নিট অ্যাসেট বা নিট সম্পদ পদ্ধতিতে পারচেজ কনসিডারেশন নির্ণয় করব। ঠিক আছে, দেখা যাক ক্যালকুলেশন অফ পারচেজ কনসিডারেশন। তো নিট অ্যাসেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মোট সম্পত্তি মাইনাস মোট দায়। মোট সম্পত্তি নির্ণয় করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যাতে ভুয়া সম্পত্তিগুলো না আসে। তো যদিও আমাদের এই ক্ষেত্রে ব্যালেন্স শিটে কোনো ভুয়া সম্পত্তি নাই, গুডউইল সম্পর্কে কোনো কথা বলা নাই, তারপরে গুডউইল যদি কিছু বলা না থাকে তাহলে আমরা গুডউইলকে সাধারণত স্থায়ী সম্পত্তি রূপেই গণ্য করে থাকি। তাহলে আমরা একটু খেয়াল করি, সম্পদের ভিতরে আছে হচ্ছে গুডউইল শশা কোম্পানির সম্পদ, শশা কোম্পানির দায়। গুডউইল 50,000 টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000, 2 লাখ, প্লান্ট অ্যান্ড মেশিনারি 4,50,000, 3,50,000, প্যাটেন্ট 1,10,000, স্টক 1,50,000, 20,000, ডেটর্স 1,20,000, 20,000, ক্যাশ অ্যাট ব্যাংক 50,000, 10,000। আচ্ছা, টোটাল হচ্ছে 11,30,000, এখানে 6,50,000। লেস লাইবিলিটিস, সানড্রি ক্রেডিটর্স 80,000, 50,000। ঠিক আছে, সানড্রি ক্রেডিটর্স 80,000, 50,000। আমরা নিট পদ্ধতিতে পারচেজ কনসিডারেশনটা ক্যালকুলেট করে ফেললাম। এখন জাবেদা দাখিলা। তো আমরা বলছিলাম যে যদি কোনো লেনদেন না থাকে, সাধারণত দুইটি লেনদেনই এখানে সংগঠিত হয়ে থাকে, আর যদি কোনো লেনদেন নাই এখানে, তো এখানে
মূলত প্রথম লেনদেনটি হবে হচ্ছে পারচেজ কনসিডারেশন বা ক্রয়ের জন্য, দ্বিতীয়টা লেনদেনটা হবে হচ্ছে পারচেজ কনসিডারেশন পরিশোধ করার জন্য। তো নিট ওর্থ মেথড যদি আমরা প্রয়োগ করে থাকি তাহলে আমাদের গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ উদ্ভব হওয়ার কোনো সুযোগ নাই। ফলে এক্ষেত্রে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভের কোনো উদ্ভব হবে না। তাহলে যে মূল্যে বহিমূল্যে মূলত আমরা এখানে গ্রহণ করছে, যেহেতু কোনো প্রকার সম্পদের মূল্য আলাদা বুক ভ্যালুর কথা বলা নাই, তাহলে যে সকল সম্পত্তি গ্রহণ করছে এবং যে মূল্যে গ্রহণ করছে সেই সকল সম্পত্তি সেই মূল্য দ্বারা ডেবিট করতে হবে। তাহলে গুডউইল ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, প্লান্ট অ্যান্ড মেশিনারি ডেবিট, প্যাটেন্ট ডেবিট, স্টক ডেবিট, সান্ড্রি ডেটর্স ডেবিট, ক্যাশ অ্যান্ড ব্যাংক ডেবিট। আচ্ছা, সান্ড্রি ক্রেডিটর্স অ্যাকাউন্ট ক্রেডিট, লিকুইডেটর অফ এক্স কোম্পানি ক্রেডিট, লিকুইডেটর অফ ওয়াই কোম্পানি ক্রেডিট। এক্ষেত্রে আমরা খেয়াল করব সম্পত্তিগুলো যখন লিপিবদ্ধ করব তখন হচ্ছে দুইটি কোম্পানির যে যে সম্পত্তি আছে একই নামে সেগুলোকে যোগ করে আমরা লিপিবদ্ধ করব। গুডউইল একটি কোম্পানির আছে ফলে যোগ করার প্রয়োজন হয়নি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এক্স এবং ওয়াই কোম্পানির যোগফল, প্লান্ট অ্যান্ড মেশিনারি দুটি কোম্পানির যোগফল, প্যাটেন্ট একটি কোম্পানিরই আছে শুধু সেটা, স্টক দুটি কোম্পানির যোগফল, সান্ড্রি ডেটর্স দুটি কোম্পানির যোগফল, ক্যাশ অ্যাট ব্যাংক দুটি কোম্পানির যোগফল, সান্ড্রি ক্রেডিটর্স দুটি কোম্পানির যোগফল, লিকুইডেটর অফ এক্স কোম্পানির পারচেজ কনসিডারেশন, লিকুইডেটর অফ ওয়াই কোম্পানির পারচেজ কনসিডারেশন। ওকে, তাহলে কোম্পানি বলছে বিং দ্য ডিফারেন্ট ভেরিয়াস অ্যাসেট এন্ড লাইবিলিটিজ আর টেকেন ওভার অ্যাজ পার সেম অফ অ্যামালগামেশন, অর্থাৎ অ্যামালগামেশনের চুক্তি অনুসারে বিভিন্ন প্রকার সম্পদ এবং দায় টেক ওভার অধিগ্রহণ করা হলো বা পারচেজ কনসিডারেশনের মাধ্যমে ক্রয় হিসাবভুক্ত করা হলো। 3 নম্বর জাবেদাটা হবে এখন ওই দেনা পরিশোধ করতে হবে পারচেজ কনসিডারেশন। তাহলে লিকুইডেটর অফ এক্স কোম্পানি লিমিটেড, লিকুইডেটর অফ ওয়াই কোম্পানি লিমিটেড। এখন ক্রেডিট কি করব? ক্রেডিট বলছে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, পারচেজ কনসিডারেশন ওয়াজ পেইড ইন ইকুইটি শেয়ার এট দ্য রেট অফ টাকা 10 ইজ অফ এক্স কোম্পানি লিমিটেড, অর্থাৎ এক্স ওয়াই কোম্পানি লিমিটেডের ফেস ভ্যালু মানে শেয়ারের মূল্য 10 টাকা ধরে শেয়ার পরিশোধ করতে হবে। আমরা এখানে নগদ টাকা পরিশোধ করব না। তাহলে লিকুইডেটর অফ এক্স কোম্পানি লিমিটেড ডেবিট, লিকুইডেটর অফ ওয়াই কোম্পানি লিমিটেড ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, কোনটা? পারচেজ কনসিডারেশনের যোগফল 16,50,000। ওকে, এখন আমরা ব্যালেন্স শিট নির্ণয় করব। ব্যালেন্স শিট অফ এক্স ওয়াই কোম্পানি লিমিটেড খুবই সহজ। আমরা যে সব সম্পত্তি অধিগ্রহণ করছি সেই সম্পত্তিগুলোকে এখন সম্পত্তি পাশে লিখব। তাহলে কি কি অধিগ্রহণ করা হয়েছে? গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি, প্যাটেন্ট, স্টক, সান্ড্রি ডেটর্স, ক্যাশ অ্যাট ব্যাংক। ঠিক আছে, সম্পত্তিগুলো অ্যাসেট পাশে। এবং শেয়ার ক্যাপিটাল হচ্ছে 16 লক্ষ, হচ্ছে প্রত্যেকটা 10 টাকা করে, এই 16,50,000কে 10 দিয়ে ভাগ করলে 1,65,000 শেয়ার, প্রতিটির মূল্য 10 টাকা করে, 16,50,000। সান্ড্রি ক্রেডিটর্স বিবিধ পাওনাদার আমরা টেক ওভার করছি 1,30,000 টাকা। এখন দুই পাশ যোগ করলে আমাদের সমান হয়ে গেল। এটি হচ্ছে মূলত প্রক্রিয়া। তাহলে আমরা কি করব? এটি হচ্ছে পারচেজিং কোম্পানির ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা জার্নাল লিখব। প্রথম হচ্ছে আমরা কি করলাম? পারচেজ কনসিডারেশন ক্যালকুলেট করলাম। যেহেতু পারচেজ কনসিডারেশন সম্পর্কে কিছু বলা নাই সেহেতু আমরা নিট অ্যাসেট পদ্ধতি প্রয়োগ করে পারচেজ কনসিডারেশন হিসাবভুক্ত করলাম। ইন দা বুকস অফ এক্স ওয়াই লিমিটেড প্রথমে আমরা জার্নাল এন্ট্রি দিলাম। জার্নালের জন্য দুটি দাখিলা প্রদান করা হলো। প্রথমটি হচ্ছে পারচেজ কনসিডারেশনের মাধ্যমে পুরাতন দুটি কোম্পানি বা বিক্রেতা কোম্পানি দুটি ক্রয় করার জন্য। সেক্ষেত্রে যে সব সম্পত্তি টেক ওভার করা হলো সেই সম্পত্তিগুলো ডেবিট, যে দায়গুলো টেক ওভার করা হলো সেই দায়গুলো ক্রেডিট, এবং পারচেজ কনসিডারেশন দ্বারা লিকুইডেটর অফ এক্স লিমিটেড ক্রেডিট, লিকুইডেটর অফ ওয়াই লিমিটেড ক্রেডিট। এবার দ্বিতীয় নম্বর জাবেদাটা হলো মূলত হচ্ছে লিকুইডেটর অফ এক্স লিমিটেড এবং লিকুইডেটর অফ ওয়াই লিমিটেড ডেবিট। এই ডেবিট করা হলো মূলত তাদের পাওনা পরিশোধ করার জন্য, এবং আমাদের প্রবলেম গাইডলাইন অনুসারে বলা হচ্ছে এই পাওনাটা পারচেজ কনসিডারেশনটা পেমেন্ট করবে ইন মোড অফ শেয়ার, এবং প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ার। ঠিক আছে, 16,50,000 টাকা আমরা শেয়ার ক্যাপিটালে পরিশোধ করে দিলাম, এই জন্য শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আর ব্যালেন্স শিটে হচ্ছে সম্পত্তিগুলো এক পাশে লিপিবদ্ধ করব, দায় এক পাশে এবং শেয়ার ক্যাপিটাল এক পাশে। শেষ। তো প্রবলেম ইন অ্যাবজর্পশন রিলেটেড প্রবলেমে আমরা এখন আসব। ওটা ছিল অ্যামালগামেশন বা মার্জার। এখন আমরা যেটা আলোচনা করব একটি প্রবলেম, সেটা হচ্ছে অ্যাবজর্পশন নিয়ে। বলছে দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ মুন লিমিটেড
on 31st December 2001. অ্যাসেট পাশে আছে মূলত ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ টাকা, প্লান্ট, এটা হচ্ছে মুন লিমিটেডের ব্যালেন্স শিট ডিসেম্বর 2001 সালে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লক্ষ টাকা, প্লান্ট অ্যান্ড মেশিনারি 1,50,000, স্টক 90,000, ফার্নিচার অ্যান্ড ফিটিংস 2,500, অ্যাকাউন্টস রিসিভেবল 25,000, ক্যাশ অ্যাট ব্যাংক 12,500, ক্যাশ অ্যান্ড হ্যান্ড 100। শেয়ার ক্যাপিটাল আছে 20,000 শেয়ার, প্রত্যেকটি হচ্ছে 10 টাকা করে, 2 লক্ষ শেয়ার ক্যাপিটাল। ডিবেঞ্চার আছে 1 লক্ষ, অ্যাকাউন্টস পেয়াবল আছে 30,000, রিজার্ভ ফান্ড আছে 25,000, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড আছে 30,000, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আছে 5,100। তাহলে সম্পত্তি এবং দায় আছে। এখন আমরা দেখি মুন লিমিটেড বলছে দ্য কোম্পানি ইজ অ্যাবজর্ব বাই সান লিমিটেড। তাহলে মুন লিমিটেড কে অ্যাবজর্ব করে নিচ্ছে সান লিমিটেড অন দ্য অ্যাবভ ডেট, ওই তারিখে। দ্য কনসিডারেশন ফর দ্য অ্যাবজর্পশন ইজ the discharge for the debenture at a premium of 5% taking over the liability in respect of accounts। আচ্ছা, টেকিং ওভার, তাহলে কি বলছে যে ডিসচার্জ হবে, বলছে পারচেজ কনসিডারেশন কিভাবে নির্ধারিত হবে। অ্যাবজর্পশন ইজ ডিসচার্জ দ্য ডিবেঞ্চার, ডিবেঞ্চার ডিসচার্জ হয়ে যাবে অ্যাট এ প্রিমিয়াম অফ 5%। তাহলে ডিবেঞ্চার যেটা আছে 1 লক্ষ টাকার ডিবেঞ্চার আছে, এই 1 লক্ষ টাকার ডিবেঞ্চার 5% প্রিমিয়াম এটা পরিশোধ করতে হবে। তাহলে এই টাকাটা সান কোম্পানি দিয়ে দিবে। টেকিং ওভার দ্য লাইবিলিটি, লাইবিলিটি টেক ওভার করবে ইন রেসপেক্ট অফ অ্যাকাউন্টস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল টেকিং ওভার হবে। এবং বলছে পেমেন্ট অফ টাকা 7 ইন ক্যাশ অ্যান্ড 1 শেয়ার অফ টাকা 5 ইন সান কোম্পানি। তাহলে লাইবিলিটি টেক ওভার করে নিবে আর 7 টাকা করে ক্যাশ দিবে এবং 5 টাকা করে শেয়ার পরিশোধ করবে। একটা শেয়ারের জন্য 7 টাকা নগদ এবং 5 টাকা করে ক্যাশে পরিশোধ করা হবে। অ্যাট দ্য মার্কেট ভ্যালু অফ টাকা 8 at share in exchange for 1 share in Moon Limited. The cost of liquidation of টাকা 500 is to be made by the purchasing company. লিকুইডেশন বাবদ খরচ 500 টাকা পারচেজিং কোম্পানি পরিশোধ করবে। ঠিক আছে, বা জার্নাল এন্ট্রিজ ইন বুকস অফ বোথ দ্য কোম্পানিজ। তো এক্ষেত্রে পারচেজ কনসিডারেশন মূলত এখানে বলা আছে কি নিট পেমেন্ট মেথডে। নিট পেমেন্ট মেথড কেন, এখানে অ্যাকচুয়াল কত টাকা পরিশোধ করবে সেটা বলা নাই, বিভিন্ন উপায়ে বলা আছে। সেটা বলা আছে কি ডিবেঞ্চারের জন্য 5% প্রিমিয়ামে পরিশোধ করবে, লায়াবিলিটি তারা টেক ওভার করবে এবং শেয়ারের জন্য এই লায়াবিলিটি পরিশোধের জন্য পরিশোধ করবে কি শেয়ার প্রতি 7 টাকা নগদ এবং 5 টাকা করে শেয়ার পরিশোধ করবে এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে 8 টাকা। ঠিক আছে, দ্য কস্ট অফ লিকুইডেশন অফ টাকা 500 টাকা আরো তারা লিকুইডেশন কস্ট পরিশোধ করবে। একটু আমরা খেয়াল করি ক্যালকুলেশন অফ পারচেজ কনসিডারেশন। এখানে বলা হচ্ছে নিট, মূলত পদ্ধতিটা নিট পেমেন্ট মেথড। বলছে মোড অফ পেমেন্ট, বলছে ফর শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারদেরকে সে কি পেমেন্ট করবে। শেয়ার হোল্ডারদের জন্য তারা সে পরিশোধ করবে মূলত ইন ক্যাশ, ক্যাশে দিবে হচ্ছে বলা আছে শেয়ার প্রতি 7 টাকা করে। তাহলে 20,000 গুণ 7, 1,40,000। আর শেয়ারে দিবে হচ্ছে 8 টাকা করে, যদিও তাদের বুক ভ্যালু হচ্ছে 7 টাকা কিন্তু তারা পরিশোধ করবে হচ্ছে 8 টাকা করে। তাহলে 20,000 গুণ 8, 1,60,000 মার্কেট প্রাইসে। আচ্ছা, এখন এই যে 3 টাকা বাড়তি, 5 টাকা প্রাইস 3 টাকা বাড়তি, তাহলে সেটা প্রিমিয়াম হিসাবে গণ্য হবে। আচ্ছা, ফর ডিবেঞ্চার, ডিবেঞ্চার হোল্ডারদের জন্য কি বলছে 5 টাকা করে প্রিমিয়ামে পরিশোধ করবে। 5 টাকা, তাহলে 100 টাকার মূল্য 105 টাকায় পরিশোধ দিতে হবে। তাহলে 100 টাকার ডিবেঞ্চার 1,05,000 টাকা আসছে। ঠিক আছে, তাহলে এখানে মূলত নিট পেমেন্ট মেথডে শেয়ার হোল্ডারদের জন্য পেমেন্ট নির্ধারিত হয়েছে শেয়ার প্রতি 7 টাকা নগদ আর শেয়ার প্রতি 8 টাকা হচ্ছে মার্কেট প্রাইস, 5 টাকার জায়গায় 8 টাকা মার্কেট প্রাইসে পরিশোধ করবে। আর ডিবেঞ্চার হোল্ডারদের ক্ষেত্রে পরিশোধের কথা বলা হচ্ছে যে 5% প্রিমিয়াম, অর্থাৎ 100 টাকার শেয়ার
100 টাকার ডিবেঞ্চার 105 টাকা পরিশোধ করে দেওয়া হবে। তাহলে 1 লক্ষ টাকার ডিবেঞ্চার 1,05,000 টাকা পরিশোধ হবে। তাহলে এখন শেয়ার হোল্ডারদেরকে নগদ দিবে 1,40,000, শেয়ার দিবে 1,60,000 টাকা, আর বাকি ডিবেঞ্চার হোল্ডারদেরকে নগদ দিবে 1,05,000 টাকা। তাহলে এই চারটে যোগ করলে মূলত পারচেজ কনসিডারেশন আমরা পেয়ে গেলাম, এবং এটা মূলত নিড পেমেন্ট মেথডে পারচেজ কনসিডারেশন নির্ণয় করতে হবে। ওকে, ইন দ্য বুকস অফ সান লিমিটেড। আচ্ছা, রিকোয়ারমেন্টে বলা আছে বোথ লিমিটেড, তা সান লিমিটেড ক্রয়কারী প্রতিষ্ঠান। আমরা আগে সান লিমিটেড এর জার্নালটা একটা দেখে নিই। তো বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, প্লান্ট অ্যান্ড মেশিনারি ডেবিট, কারণ তারা সম্পদ টেক ওভার করছে। স্টক ডেবিট, ফার্নিচার অ্যান্ড ফিটিং ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ক্যাশ অ্যান্ড ব্যাংক ডেবিট, ক্যাশ অ্যান্ড হ্যান্ড ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, লিকুইডেটরস অফ মুন লিমিটেড ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকের যোগফল হচ্ছে 4,35,000 টাকা। মূলত নিট পেমেন্ট মেথডে পারচেজ কনসিডারেশন নির্ধারণ হয়েছে। আমরা বলেছিলাম যে নিট অ্যাসেট মেথড ব্যতীত যদি অন্য কোনো পদ্ধতিতে পারচেজ কনসিডারেশন নির্ধারিত হয় তাহলে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভের উদ্ভব হবে। এক্ষেত্রে ক্রেডিট পাশের যোগফল বড় হওয়ার কারণে যে ব্যালেন্সিং ফিগার সেটাকে আমরা বলছি গুডউইল, এবং সেই গুডউইলের পরিমাণ হলো 54,900 টাকা। এখন এটি গেল হচ্ছে পারচেজ, বিক্রয় কোম্পানি পারচেজ করার জন্য ক্রেতা কোম্পানির। এখন 2 নম্বর চাবেদাটা হবে এই যে লিকুইডেটর অফ মুন কোম্পানি লিমিটেড পারচেজ কনসিডারেশনের জন্য এই জাবেদাটা দেওয়া হয়েছিল, এবং এই পারচেজ কনসিডারেশন এখন পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য যে জাবেদাটা হবে সেটা হচ্ছে লিকুইডেটর অফ মুন কোম্পানি লিমিটেড ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 1 লক্ষ টাকা, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট 60,000 টাকা, আর ক্যাশ ক্রেডিট 2,45,000 টাকা। এখন শেয়ার ক্যাপিটাল মূলত 1 লক্ষ টাকা, শেয়ার প্রিমিয়াম যেটা পার্থক্য আমরা বলছিলাম 3 টাকা করে বাজার মূল্যে পরিশোধিত হচ্ছে, আর ফেস ভ্যালু হচ্ছে 5 টাকা করে, সেখানে 20,000 গুণ 3 60,000 টাকা। আর ক্যাশ ক্রেডিট 2,45,000 টাকা। কোন 2,45,000 টাকা? 5,000 টাকা। 2,45,000 শেয়ার হোল্ডারদের জন্য হচ্ছে 1,40,000 টাকা, এবং ডিবেঞ্চার হোল্ডারদের জন্য 1,05,000 টাকা। এই হচ্ছে শেয়ার ক্যাপিটাল ক্যাশ, ঠিক আছে। এবং গুডউইল যেহেতু রিয়েলাইজেশন এক্সপেন্স বিক্রয় কোম্পানি পরিশোধ করায়, ক্রেতা কোম্পানি পরিশোধ করছে বিক্রয় কোম্পানির লিকুইডেশন এক্সপেন্সটা, এই জন্য গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন এক্সপেন্স আর ক্যাশ ক্রেডিট। এখন এটার জন্য একটা এবার ইন দ্য বুকস অফ মুন লিমিটেড জার্নাল এন্ট্রিজ আমরা যেটা বলছিলাম বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম জাবেদাটা হবে সকল প্রকার সম্পত্তি অথবা ক্রেতা কোম্পানি কর্তৃক অধিকৃত সম্পত্তিগুলো রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট হবে, সকল প্রকার সম্পত্তি হবে ক্রেডিট, এবং এই সম্পত্তি হবে ক্রেডিট। আচ্ছা, তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, এবং এই সম্পত্তিগুলো স্থানান্তর করতে হবে হচ্ছে বুক ভ্যালুতে, নিট বহি মূল্যতে। তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, প্লান্ট অ্যান্ড মেশিনারি ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ক্রেডিট, প্লান্ট অ্যান্ড মেশিনারি ক্রেডিট, স্টক ক্রেডিট, ফার্নিচার অ্যান্ড ফিটিংস ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ক্যাশ অ্যাট ব্যাংক ক্রেডিট, ক্যাশ ইন হ্যান্ড ক্রেডিট, সকল প্রকার সম্পত্তি ক্রেডিট। এর পরবর্তীতে অ্যাকাউন্টস পেয়াবল, অর্থাৎ যে দায়টি ক্রেতা কোম্পানি অধিগ্রহণ করবে সেই দায়টাকে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। এখন যে ক্রয় প্রতিদানটি যেটা নির্ধারিত হয়েছিল সেই ক্রয় প্রতিদান হিসাবভুক্ত করার জন্য সান অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। এখন ক্রয় প্রতিদান লিপিবদ্ধ করার পরে এবং ক্রয় প্রতিদান বাবদ
প্রাপ্তির জন্য। এখন সেই প্রাপ্তি হতে পারে নগদ, সেই প্রাপ্তি হতে পারে শেয়ার, সেই প্রাপ্তি হতে পারে ডিবেঞ্চার। তো এই ক্ষেত্রে মূলত দুইটি প্রাপ্তি ঘটেছে, একটা হচ্ছে শেয়ার আর একটি হচ্ছে ক্যাশ। তাহলে যেগুলো প্রাপ্তি হবে সেগুলো হচ্ছে ডেবিট, শেয়ার অফ সান কোম্পানি ডেবিট, ক্যাশ ক্রেডিট, আর সান কোম্পানি লিমিটেড ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, এখন ক্রেতা কোম্পানির শেয়ার হোল্ডারদের টাকা পরিশোধ করার মানে ডিবেঞ্চার হোল্ডারদের টাকা পরিশোধ করার জন্য আমাদেরকে যে টাকা পরিশোধ করছিল সেটা হচ্ছে 1,50,000 টাকা এবং সেটা প্রিমিয়ামে পরিশোধ করতে হবে। সেজন্য ডিবেঞ্চার হোল্ডারদের ডিবেঞ্চারের অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট এবং শেয়ার ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। অর্থাৎ অধিহারে শেয়ার হোল্ডারদের পাওনা তাদের ব্যক্তিগত হিসাবে, ডিবেঞ্চার হোল্ডারদের পাওনা তাদের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করা হলো এবং পরবর্তীতে এই টাকাটা নগদে পরিশোধ করে দিতে হবে। ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ডিবেঞ্চার হোল্ডারদের টাকা পরিশোধ করা হয়ে গেল। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি নিষ্পত্তি করতে হবে। এখন এই সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি নিষ্পত্তি করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সকল প্রকার অবন্টিত যে মুনাফা আছে সেগুলোকে রিয়েলাইজেশন মানে শেয়ার হোল্ডারদের ইকুইটি অ্যাকাউন্টে ইকুইটি হোল্ডারদের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করতে হবে। তাহলে কি করলাম আমরা? শেয়ার ক্যাপিটাল ডেবিট, রিজার্ভ ফান্ড ডেবিট, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড ডেবিট, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট যেটা ডেবিট ক্রেডিট হয়ে রিয়েলাইজেশনের ক্রেডিট ব্যালেন্স হয়েছে 49,900 সেটা ডেবিট এবং ইকুইটি হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট। 3 লক্ষ টাকা তারা এখন আমাদের শেয়ার হোল্ডাররা পাওনা আছে। এখন এই 3 লক্ষ টাকা এখন শেয়ার হোল্ডারদেরকে পরিশোধ করার জন্য ইকুইটি হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট 3 লক্ষ টাকা, শেয়ার ইন সান লিমিটেড ক্রেডিট 1,60,000 টাকা, ক্যাশ ক্রেডিট 1,40,000 টাকা। এর মধ্য দিয়ে তাদের দেনা পাওনা নিষ্পত্তি হয়ে গেল এবং মূলত মুন লিমিটেড নামক যে কোম্পানিটা ছিল সেটা বিলুপ্ত হয়ে গেল এবং নতুন যে কোম্পানিটি সেটি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট সেটা হচ্ছে সান লিমিটেড আত্মপ্রকাশ করলো। তো এই ছিল আজকের আলোচনায়। এখন একটু বলতে হবে সেটা হচ্ছে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। এই অ্যাবজর্পশন এবং এক্সটার্নাল রিকনস্ট্রাকশনের ভিতরে মূলত পার্থক্য কি? এই মুন লিমিটেড যেটা পুরাতন কোম্পানি, সান লিমিটেড ক্রয় করে নিল। এখন এই সান লিমিটেডটা যদি নবগঠিত হয়ে থাকে কোম্পানি, তাহলে এক্ষেত্রে আমরা বলবো এটা এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। আর যদি সান লিমিটেড যদি বিদ্যমান কোম্পানি হয়ে থাকে তাহলে এই অঙ্কটাই হয়ে যাবে অ্যাবজর্পশন। আমি কি ক্লিয়ার? বললাম যে রিয়েলাইজেশন, এক্সটার্নাল রিয়েলাইজেশন এবং অ্যাবজর্পশন প্রায় একই রকম, অ্যাকাউন্টিং প্রক্রিয়া একই, শুধু পার্থক্য হচ্ছে যে ক্রেতা কোম্পানি এখানে সান লিমিটেড, এই সান লিমিটেডটা যদি নবগঠিত হয়ে থাকে অর্থাৎ এর আগে এই কোম্পানির অস্তিত্ব ছিল না, মুন লিমিটেডের সকল সম্পত্তি দায় গ্রহণ করে যদি এই সান লিমিটেডটা নবগঠিত কোম্পানি হয়ে থাকে তাহলে এই অঙ্কটাকে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। আর এই সান লিমিটেড যদি পূর্বে থেকে বিদ্যমান থাকে অর্থাৎ এটা যদি বৃহৎ প্রতিষ্ঠান, মুন লিমিটেড ছোট প্রতিষ্ঠান, এই হিসাবে সান লিমিটেড মুন লিমিটেডকে ক্রয় করে নেয় তাহলে এটাকে আমরা বলছি অ্যাবজর্পশন। ওকে, অ্যাকাউন্টিং প্রক্রিয়া, হিসাব প্রক্রিয়া একই রকম। তো এই ছিল আজকের আলোচনায়, এই যে অধিবেশনে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীর মধ্যে তোমরা ঘরে থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো। এই সময়টাকে তোমাদের ভবিষ্যৎ বিনির্মাণে, নিজের দক্ষতা উন্নয়নে কাজে লাগাও, সে আশাবাদ ব্যক্ত করি এবং এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অ্যামালগামেশন, এক্সটার্নাল রিকনস্ট্রাকশন, অ্যাবজর্পশন এই অধ্যায়টি বাসায় বা বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং এই প্র্যাকটিস করার ক্ষেত্রে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ট্রু কমার্স পাবলিকেশন আমি এখানে একটি রেফারেন্স দিয়েছি। এছাড়াও বাংলা বই আছে অ্যাভেলেবেল, সেগুলো দেখতে পারো। সেগুলো দেখে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো থ্যাঙ্কস টু অল, তোমাদের ধন্যবাদ এবং শেষ মুহূর্তে আবারও বলছি স্টে হোম, স্টে সেফ। ঘরে থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, নিরাপদে থাকো। তো সবাইকে ধন্যবাদ।